দর্শক স্বাগত জানাচ্ছি। দেখছেন নিটোল টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতা ক্যাম্পানি স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা শিরোনাম রেখেছি কোটা সংস্কারের পরের বাস্তবতা। ইতিমধ্যে কোটার শতাংশ অনুসারে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। এরপরের বাস্তবতা নিয়ে আলোচনা করতে চাই। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সাবেক সচিব জনাব এনআই খান, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন ডিবিসি নিউজের সম্পাদক জনাব প্রণব শাহ, স্বাগত জানাচ্ছি। এনআই খান স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রজ্ঞাপন হাতে এসেছে, আপনার কাছেও আছে। এটা অনেক কথা হচ্ছে, কোটা শতাংশ নিয়ে কথা হচ্ছে, কিছু জায়গা আনসিন থেকে যাচ্ছে, আলোচনা কম হচ্ছে, এগুলো একটু শুনতে চাই আপনার দৃষ্টিতে। হ্যাঁ, দেখুন, আনসিন যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এটা পিছন থেকে একটু জেট টানতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে হাইকোর্টের অর্থাৎ উচ্চতর আদালতের নির্দেশটা আসুক, তারপরে দেখা যাক কী করা যায়। কিন্তু আসলে সেই অনুযায়ী কাজ হয়নি। মাঝে অনেক প্রাণ ঝরেছে, অনেক সম্পত্তি ক্ষতি হয়েছে। তো আপনি জিজ্ঞাসা করতেন ভবিষ্যতে কী হতে পারে, সেটা শুধু অনুমানই করতে পারি। সেটা হচ্ছে, বাংলাদেশে তো একটা পেনাল কোড আছে, বাংলাদেশে ফৌজদারি কার্যবিধি আছে। সুতরাং এই যে মানুষের মৃত্যু হয়েছে, এই যে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, সুতরাং আমি অনুমান করি যে এটা নিয়ে নিশ্চয়ই মামলা হবে এবং এটা হয়তো খুঁজে বের করার চেষ্টা করা হবে কারা করেছে এবং তাদের আইনের আওতায় আনা হবে। এটা একটা দিক। দ্বিতীয় আরেকটি দিক হচ্ছে যে কোনো জিনিসই চিরকালের জন্য না, সব জিনিসই সাময়িক এবং কিছু সময়ের জন্য মনে হয় খুবই অ্যাপ্রোপ্রিয়েট, তারপর মনে হয় যে না, এটা না অন্যটা। তার একটি, যেমন আমি দেখি প্রাইমারিতে 60% মহিলা কোটা ছিল, এখন তো কিছুই থাকছে না। তো আমার অভিজ্ঞতায় আমি ডিজি হিসেবে দেখেছি, ইউনো হিসেবে দেখেছি, এডিসি হিসেবে দেখেছি ফিল্ডে, ছেলেরা কিন্তু একেবারে নিচের ক্লাসে ভালো সামাল দিতে পারে না, এটা মেয়েরাই হচ্ছে বেস্ট। সেসব চিন্তায়, বহু দিনের চিন্তায় এটা 60% করা হয়েছিল। তো সেটা এখন রহিত হলো। তো সুতরাং আগামীতে এসব নিয়ে ভাবতে হবে সময়ের সাথে। তার কারণ এখন যেভাবে দাবি দাওয়া করেছিল, তো সেইভাবে তারা যা চেয়েছে তার চেয়ে তো বেশি পেয়েছে। এখন দেখা যাক তারা কি বলে। এখন তাদের উচিত হবে, আমি মনে করি, যে শান্ত হয়ে চিন্তা ভাবনা করে আবার ফিরে আসা। তা না হলে আরও সহিংসতা, আরও প্রাণহানি না হলেও হয়রানি হতে হবে। আইনের বিষয় আছে, দেশকে তো চালাতে হবে, দেশ চলবে। এটা আমি যদি সত্যি কথা বলে, আমি জানি যে আরও অনেকেই এটা ক্ষিপ্ত হবে, গালিগালাজ করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তাই। দুই হচ্ছে যে এইগুলো ছাড়াও সব জায়গায় মহিলা কোটার ক্ষেত্রে কথা আসবে। এখানে আমি দেখছি যে যে কোটা মাত্র 7%, 5% বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সন্তান, কিন্তু এখানে কিন্তু নাতিপুতি আর নাই, আমার সেন্সে তাই মনে হচ্ছে। এছাড়া নৃগোষ্ঠী আছে 1%, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ আছে 1%। তো এখন আমি বিসিএসের ভাইভাতে গিয়ে দেখেছি যে মেয়েরা ভাইভাতে এখন 5 to 6% আসছে, বিসিএসে কোয়ালিফাই করে ভাইবার জন্য। কিন্তু আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে দেখি মেয়েরাই সবচেয়ে ভালো রেজাল্ট করে। তো সেই জন্য এই প্রশ্ন আসবে যে একটা কোটার বিষয় মেয়েদের, না হলে পিছিয়ে পড়বে। কারণ মেয়েরা তো বাচ্চাদেরকে মানুষ করে, ছেলেরা করে না। সুতরাং তাদের কালচার, তাদের শিক্ষা দীক্ষা তাদের ভিতরে সঞ্চালিত হয়। তো মেয়েরা যদি পিছিয়ে থাকে, এখন বলতে পারে যে রেজাল্ট ভালো করলে শিক্ষা দীক্ষা হলো, নো। শিক্ষা এগুলো প্র্যাকটিক্যাল। শিক্ষাটা হচ্ছে জীবনের জন্য একটা প্রস্তুতি, আমি মনে করি। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথও বলেছেন, হে ভগবান, আমাদের শিক্ষাকে জীবনের সাথে সম্পর্কিত করে দাও। তো সুতরাং এইটা কিন্তু তারা বাস্তব জীবনে কর্মক্ষেত্রে আসবে, বাস্তব থেকে জ্ঞান আহরণ করবে, বাস্তব জ্ঞান, শিক্ষা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা অর্জন করবে। সেটা আমাদের পরবর্তী প্রজন্মের ভিতরে এটা সঞ্চালিত করবে। সুতরাং আমার মনে হয় যে এটা হবে। সুতরাং হঠাৎ করে এই যে ঘটনাগুলো ঘটেছে, এর ইফেক্ট হবে, কিন্তু এটা স্থিমিত করার জন্য বর্তমান যেটা হচ্ছে এটাই বেস্ট। এ না হলে স্থিমিত হতো না। আন্দোলনকারী নারী শিক্ষার্থী যারা ছিল, তারাও আসলে নারী কোটার বিপক্ষেই
একটা অবস্থান নিয়েছে, অন্তত গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি মুক্তিযোদ্ধার তৃতীয় প্রজন্ম, মুক্তিযোদ্ধা পরিবারের অর্থাৎ নাতিদের যেন কোটা না থাকে এই দাবিটা খুব জোরালো ছিল, সেটাও বাস্তবায়ন হয়েছে। মানে এই রায়টা মানে রায়টা এবং তারপর এখন প্রজ্ঞাপন তো রায় অনুসারে আন্দোলনকারীদের দাবি দেওয়া তো 100%ই অন্তত মূল যে দাবি। আমার মনে হয় যে 100 ভাগের বেশি তারা যা ভাবেনি, তাদের মনে যে দাবি ছিল সেটাও পূরণ হয়েছে আমার যেটা মনে হয়। তখন আমি যখন ক্লাসে বলি লিসনিং, আমরা যেভাবে লিসনিং করি 3টা লেয়ার থেকে লিসনিংয়ের, একটা হচ্ছে কন্টেন্ট, কি বললো সেটা, ইন্টেন্ট, অনেক কিছু বলে না কিন্তু মনের ভিতরে থাকে। থার্ড হচ্ছে নট বিং সেইড, যেটা বলা হয়নি আগামীতে বলা হবে সেরকম, সেটা বিবেচনা করলে আমার মনে হয় তাদের মনেও যেটা ছিল তার বাইরেও বেশি পূরণ হয়েছে। আপনি বলছিলেন যে ফৌজদারি কার্যবিধি, কিন্তু আজকে আইনমন্ত্রীও স্পষ্ট করেছেন এবং সরকারের আশ্বাস আছে যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে সেটা সরকার বিবেচনা করবে। এটা তো হতেই পারে, মানে যেহেতু সরকার যদি আন্তরিকভাবে চায়। কিন্তু দেখেন, আমি তো টেলিভিশনে টক শোতেও দেখেছি, আমাদের হয়তো কন্টেম্পোরারি অভিজ্ঞতা কম, পুরনো অভিজ্ঞতা দিয়ে বলতে হচ্ছে। তার কারণ এইসব ক্ষেত্রে সব সময় আমাদের মতো আর্থসামাজিক দেশে অন্যরা এন্ট্যাঙ্গেলড হয়ে যায় একটা পর্যায়ে, যে সেটা রাজনীতি বা বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ, এখানেও নিশ্চয়ই সেটা হয়েছে। এবং সেগুলো তো আমার মনে হয় না যে আমাদের অভিজ্ঞতা থেকে সরকার তাদেরকে ফ্রি রেইন দেবে। ডেফিনেটলি প্রধানমন্ত্রী 17 তারিখে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেটা থেকে কিন্তু খুব স্পষ্ট শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের বাইরে যে আরেকটা গ্রুপ, সেটার ভাগটা যে সরকার বুঝেছে সেটা খুব স্পষ্ট বলেছেন। আমরা একটু ওটা দেখে নেই, যদি পুরনো প্রধানমন্ত্রীর বক্তব্যটা একটু দেখে নেই। 17 তারিখে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের অংশ। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার কাছে আসতে চাই, প্রধানমন্ত্রী 17 তারিখে বলছিলেন যে সর্বোচ্চ আদালতের রায়টা আসুক। খুব স্পষ্ট শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উনি উদ্বিগ্ন ছিলেন সেদিন, এবং সেদিন স্পষ্ট বলেছেন যে শিক্ষার্থীরা আর যারা সহিংসতা করছে তারা আলাদা দুটো গ্রুপ, এবং শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে একটা থার্ড পার্টি, অর্থাৎ শিক্ষার্থীরা এখন যে কথা বলছে যে তারা সহিংসতায় জড়িত না, এবং তাদের রায়টাও তাদের মতো হলো। এবং প্রধানমন্ত্রী শেষ কথাটা হচ্ছে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিল শিক্ষার্থীরা যদি এখন আবার আন্দোলনে যায়। ধন্যবাদ আপনাকে। দেখেন, একটা বিষয় হলো যে কোনো রাজনীতিবিদ এবং শেখ হাসিনার মতন একজন অভিজ্ঞ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী, উনি তারুণ্যের পালসটা বুঝতে পেরেছিলেন যে তারুণ্য কী চায়। দেখেন, এর আগেও কিন্তু 18 সালে উনি বাতিল করে দিয়েছিলেন। জি, ফলে তারুণ্যের পালসটা এখন বোঝাটা বড় জরুরি। অবশ্যই আপনি যেটা বললেন যে তরুণরা নিরাপদে নাই, কারণ তাদের অনেকের নামে মামলা হয়েছে, অনেকের সাথে মামলা তদন্ত করে যুক্ত হওয়ার সংখ্যা আছে। ফলে তাদের পালসটা আগে বুঝতে হবে। আপনি শুরুতে যে হেডলাইন পড়লেন সেখানে একটা বেসিসের সূত্র ধরে আপনি বলেছেন যে 500 কোটি টাকার ক্ষতি হচ্ছে ইন্টারনেট না থাকায়। এই ক্ষতির মধ্যে এই যারা আন্দোলনকারী শিক্ষার্থী ছিল তারা অনেক আছেন। আমাদের শিক্ষার্থীরা এখন অনেকে আয় করেন, ফ্রিল্যান্সিং করেন, ই কমার্সের সঙ্গে যুক্ত আছেন, ফেসবুক পেজের মাধ্যমে নানা রকম তারা আয় করার চেষ্টা করেন, তারা অনেক স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। ফলে তরুণদের যে মনোভাব, আমি মনে করি এখন এইটা বেশি দেখা দরকার। এখন কোটার যে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায় অনুযায়ী প্রজ্ঞাপন হয়েছে, প্রজ্ঞাপন হওয়ার আগেই এটি স্যাটাসেট হয়ে গেছে। যেদিন রায় হয়েছে সেই রায়ের সঙ্গে কিন্তু দ্বিমত পোষণকারী বাংলাদেশের কেউ ছিল না। এমনকি যারা কোটার আন্দোলন করেছেন তারা তো ছিলই না, এবং তারা তারপরে যতটুকু সংবাদ মাধ্যমে কথা বলতে পেরেছে তারা কিন্তু সেটা বলেছে। কিন্তু এখন তাদের ভয় অন্য জায়গায়।
যে তাদেরকে আবার মামলায় জড়িত হয়তো হবে কিনা, তাদেরকে গ্রেপ্তার করা হবে কিনা, তাদের উপর অন্য কোনো প্রেশার আসবে কিনা, সেই জায়গাটায় আমি মনে করি যেটি নুরুল ইসলাম খান বললেন, একজন অভিজ্ঞ প্রশাসনের একজন অভিজ্ঞ মানুষ হিসাবে জনপ্রশাসনে কাজ করা, মাঠ থেকে শুরু করে সর্বোচ্চ। দেখেন এখন দেশটা স্বাভাবিক করা হলো সবার আগে দায়িত্ব, এবং সেই দায়িত্বের মধ্যে যেমন সরকার পড়ে, সেই দায়িত্বের পর যেমন আইনশৃঙ্খলা বাহিনী পড়ে। এখন আপনি জানবেন যে আমাদের ইন এইড টু সিভিল এইড হিসেবে আমাদের সশস্ত্র বাহিনী মাঠে আছেন, এবং যারা আন্দোলন করেছেন তাদের সকলের দায়িত্ব, মিসক্রিয়েন্টরা ছাড়া, দুর্বৃত্ত দুষ্কৃতিকারীরা ছাড়া আর সকলেই একমত যে দেশটাকে স্বাভাবিক করতে হবে। দেখেন আমরা অনবরত অনাদিকাল তো কারফিউ চলতে পারে না, আগামীকাল মোটামুটি কারফিউটা শিথিলই আছে, এবং এখনও যখন আমরা এই কারফিউর মধ্যে এলাম আপনাদের এই স্টুডিওতে, তখনও আমি দেখেছি আমরা যারা আগে কারফিউ দেখেছি, নজরুল ইসলাম খান আরও আগে দেখেছেন, আমরা যারা কারফিউ দেখেছি, এবং সর্বশেষ যদি আপনি দেখেন 17 বছর আগে একটি কারফিউ হয়েছিল 2007 সালের যখন জরুরি অবস্থা জারি হয়, তখন এই শিক্ষার্থীদের অনেকেই জানে না যে কারফিউটা কী, ফলে সেই কারফিউটা কিন্তু শিথিল কারফিউ। প্রশাসন যতটা মনে করেছে স্বাভাবিক হওয়ার জন্য কারফিউটা ততটুকুই কঠোর করা হয়েছে যতটুকু স্বাভাবিক করার জন্য দরকার। না হলে দেখেন একজন রাজনীতিবিদদের বলেছে যে গুলি করার অর্ডার হয়েছে, এটা রাজনীতিবিদদের বলার কথা না, এটা ম্যাজিস্ট্রেটের বলার কথা, এবং ম্যাজিস্ট্রেট ঘোষণা দেবে বা সিদ্ধান্ত দিবে। এই সমস্ত অনেক কথাবার্তার কারণে কিন্তু জল অনেক ঘোলা হয়েছে, তার জন্য অনেককে দায় নিতে হবে। আমি মনে করি সেই দায় থেকেও আমরা এখন বেরিয়ে যেতে চাই, কারণ কে কি বলেছিলেন, কে নেমেছিলেন, সেই জন্য কি হয়েছে, তার থেকে বড় কথা ক্ষতি হয়ে গেছে দেশের, রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্র মানে আপনার সকলের, রাষ্ট্র মানে কোনো রাজনৈতিক দলের নয়, কিন্তু রাষ্ট্র মানে কোনো আন্দোলনকারীর না, রাষ্ট্র মানে কোনো দুষ্কৃতিকারীর না, রাষ্ট্র মানে সকলের। যে মেট্রো রেলের ক্ষতি হয়েছে তার জন্য বিরোধী যে রাজনৈতিক দল করেন তার ট্যাক্সের পয়সা তো এই মেট্রো রেলে হয়েছে, এবং ওই প্রতিপক্ষ দল বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক বাইরে যারা আছেন, যারা সরকারের পদত্যাগ চায়, আন্দোলন করে সরকারকে হটাতে চায়, তারাও কিন্তু আরেকটি মেট্রো রেল করার সময় কিন্তু সকলের পয়সা লাগবে, এবং এই মেট্রো রেল কি তারা বাদ দিয়ে দিবে? যে বিগত সরকারের সময় হয়েছে, আমরা পদ্মা সেতু বাদ দিলাম, আমরা মেট্রো রেল বাদ দিলাম, আমরা এলিভেটর এক্সপ্রেস বাদ দিলাম, এটা কি দেয়? এটা তো রাষ্ট্রের টাকা হয়েছে, জনগণের টাকা হয়েছে। ফলে যারা দুষ্কৃতকারী, এবং মনে করি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। একদমই যারা একদমই প্রত্যক্ষভাবে দেখা যাবে যে একটি রাষ্ট্রীয় স্থাপনায় আঘাত করছে, এমন লোকের ক্ষেত্রে তো বিচারের সম্মুখীন করে সেটা বিচারের মতন মধ্যে দিয়ে যাবে, তদন্তেও সেটা আসবে যে উনি কি কারো প্ররোচনায় গেলেন নাকি নিজের ইচ্ছে বলেন। এটা একটি আপনি যে কথাটি বলেছেন যে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা, তাতে আমি মনে করি উনি অনুধাবন করতে পেরেছিলেন যে উনি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আর মিসকিনদের কিন্তু আলাদা করেছেন, এবং সেটি হয়েছে কোটা বিরোধী আন্দোলনে যারা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন যে সংগঠনটাকে আমরা পেয়েছি, সেটাও কিন্তু খুব অর্গানাইজ সংগঠন না, তবুও তাদের ডাকে বহু মানুষ, বহু শিক্ষার্থী সাড়া দিয়েছিলেন, কারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ঐক্যতন্ত্র ছিল যে তারা মনে করে যে কোনো কোটা থাকলে তারা যে লেখাপড়া করে বিশেষ পরীক্ষা দিয়ে সরকারি চাকরি যেতে চায়, এবং ক্যাডারের বাইরে যে সমস্ত সরকারি চাকরি আছে সেখানে যেতে হলে তারা কোটাটাকে একটা বাধা মনে করেছে। তো সেই বাধা অপসারিত হয়েছে, এবং তারা কেউ একটা স্লোগান আপনি পাবেন না কোনো শিক্ষার্থীর মুখে যে আমরা কোটা চাই না। কেউ তো স্লোগান দিতে পারে, কেউ একটা প্লাকার্ড নিতে পারে, কিন্তু আন্দোলনের মূলধারায় কিন্তু কোটা সংস্কারের কথাটাই বারবার করা হয়েছে, এবং মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন সেইভাবেই কিন্তু একটা নির্ধারণ করে দিয়েছেন। তারা বলেছে এটা নির্বাহী বিভাগ করবে, কিন্তু সেটি কিন্তু আদালতের রায়ের মধ্যে নির্দেশনায় কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 93 ভাগ মেধার ভিত্তিতে 7 ভাগ কোটা। এখানেও কিন্তু তারা কোনো অ্যাম্বিগুইটি রাখে নাই, কারণ এটা যদি নির্বাহী বিভাগের কাছে আসতো তাহলে নির্বাহী বিভাগ আবার এটা পর্যালোচনা করার সুযোগ পেত, কমিটি হতো, একটা সময় হতো। আরেকটা যেটা নজরুল ইসলাম খান বলার চেষ্টা করেন, তারপরেও একটা পর্যালোচনার সুযোগ আছে যে নারীদের বিষয়টি কী হবে। আমাদের অর্ধেক জনসংখ্যার নারী, যেভাবে অনগ্রসর শ্রেণীকে এগিয়ে নিয়ে আসার কথা আমাদের সংবিধানের অনুচ্ছেদে আছে, সেই হিসাবে নারীদের কী হবে সেটাও কিন্তু একটু ভেবে দেখতে হবে। হয়তো এখন একটা হিট অফ দ্য মুভমেন্টে একটা সিদ্ধান্ত হয়েছে, একটা পরিপত্র হয়েছে, আমরা জানি না। কোটা বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল যে এটাকে আইনে পরিণত করতে হবে, সেই সুযোগ রয়ে গেছে। আমরা জানি না নির্বাহী বিভাগ সেই দিকে যাবে কিনা, কিন্তু আমি মনে করি এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক করা, ইন্টারনেট চালু করা, কারণ ইন্টারনেটের কারণে আমরা যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যখন উচ্চ আদালতে আপিল বিভাগে মামলাটি স্থগিত অবস্থায় ছিল, তখনও সরকার এবং আইন বিশ্লেষকরা বলেছেন যে এই মুহূর্তে আসলে কোনো কোটা নেই, কিন্তু শিক্ষার্থীরা সেটা আস্থা রাখতে পারেন নাই, তারা আন্দোলনে গিয়েছে। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিল সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করতে, তারা ধৈর্য ধরতে পারেনি। তাদেরকে অনেক আইনজীবীরাও ব্যাখ্যা দিয়েছেন আসলে কোটা নাই, এটা ঠিক না,
ফলে তারা কিন্তু আন্দোলনটা চালিয়ে গেছে। এখন এই রায়ের পরেও তাদের মধ্যে একটা আশঙ্কা আছে, বিশেষ করে যে ঘটনাগুলো ঘটলো তাদের উপর দায় পড়ে কিনা, তারা মামলার শিকার হন কিনা, এবং যে মৃত্যুগুলো হলো সেগুলো বিচার হবে কিনা। দেখেন, আমি প্রথমত মৃত্যুর বিচার হইতে হবে। কোনো প্রাণহানি, যে মা যে বাবা সন্তান হারিয়েছে, স্বজন হারিয়েছে, তার কিন্তু বিচার, তার সান্ত্বনার জন্য বিচার করতে হবে। কারণ ৭৫ সালের পরে, এত বছর পরে এসেও কিন্তু সেই বিচারটা দিতে হয়েছে। কারণ যারা সন্তান, শেখ হাসিনা, শেখ রেহানা, তাদেরকে সান্ত্বনা দিতে হবে। কারণ এত মৃত্যু, অনেকের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর কিন্তু বিচার হতে হবে। এবং আপনি জানেন যে একটি তদন্ত কমিশন হয়েছে বিচারপতির নেতৃত্বে, হাইকোর্টের একজন। আমরা মনে করি সেটা দ্রুততম সময়ে, সেটা যদি 1 মাস সময় আছে, কিন্তু 1 মাস তো একটা বেঁধে দেওয়া সর্বশেষ সময়, তার আগেই দিতে পারে, তাতে কোনো বাধা নাই। আমি মনে করি আরেকটু এক্সটেন্ড করে আরেকটু তদন্ত করা দরকার কিনা। এত প্রাণ যত আমরা দেখছি গণমাধ্যমে, তার সবটাই সঠিক কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখতে হবে। যে যত মৃত্যুর খবর এসেছে তার সব মৃত্যুই কীভাবে হয়েছে সেটাও আমি জানতে চাই। একজন নাগরিক হিসাবে আমার জানার অধিকার আছে, এবং সেই জন্য আইন আছে, আদালত আছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে, আমাদের গোয়েন্দারা আছে। তারা সকলে মিলে জাতির কাছে বলবে যে আসলে কে কীভাবে মারা গেছে, কতজন মারা গেছে, সেটাও কিন্তু পরিষ্কার হওয়া দরকার। কারণ এই জন্য পরিষ্কার হওয়া দরকার যে তরুণরা মাঠে নেমেছিল তাদের মধ্যেও তো মারা গেছে, শিক্ষার্থীও মারা গেছে। এবং যদি রংপুরের প্রথম দিনের ঘটনা, সাইদ নামে যে ছেলেটি মারা গেল সরাসরি গুলিতে, সে যদি ওই দিন না হতো তাহলে তো এত স্ফুলিঙ্গটা হতো না। তার বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু সেই আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থাটা হয়নি। আমরা মনে করি এখনও সেই সুযোগ আছে। ফলে মানুষের মৃত্যুর বিচার হতে হবে, এটা একটি। আবার নিরীহ কোনো মানুষ যাতে বিচারের মধ্যে পড়ে অহেতুক হয়রানির শিকার না হয়, সেটাও কিন্তু ন্যায় বিচারের একটি অংশ। মানবাধিকার সেটাও দেখে যে আপনাকে মামলা আসামি করতে পারে, কিন্তু তারপরে বিচার হয় কেন? যুক্তি তর্ক সাক্ষী থাকে কেন? যে আপনি আসামি হওয়ার পরেও আদালত যুক্তি তর্ক এবং সাক্ষ্য প্রমাণ দেখে বিচার করবে যে আপনি আদালতে, আপনি এজাহারের নামভুক্ত হলেও, চার্জশিটে নামভুক্ত হলেও কিন্তু অনেকে রেহাই পেয়েছে। ফলে আমরা সেটাও চাই। ফলে আমি মনে করি দেশটার রাষ্ট্রকে অস্তিত্বহীন, বিশৃঙ্খলা করার যে অপচেষ্টা হয়েছিল সেইটা আপাতত মনে হচ্ছে শান্ত হয়েছে। কিন্তু এই শান্তটা তখন আমাদের স্থায়ী স্বস্তিতে পরিণত হবে যখন এই বিচার হবে, যখন আমরা দেখব যে নিরীহ কোনো মানুষ এই বিচারের মধ্যে পড়ে শাস্তি পাবে না, যখন আমরা দেখব যে এই তারুণ্যের যে উত্থান হয়েছিল, এই তরুণ সমাজের যে উত্থান হয়েছিল, তাদের যথেষ্ট স্বস্তি দেওয়া গেছে এবং তাদের আশঙ্কা দূর করা গেছে। তারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, কারণ ওইটাই তাদের এখনকার জায়গা। শিক্ষার্থীদের আস্থা কীভাবে সরকার অর্জন করবে, আমরা আইনমন্ত্রীর কাছে এর একটা উত্তর আজকে শুনেছি, একটু সেটা শুনে নেব। যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। এনআই খান, এতটুকু কি যথেষ্ট শিক্ষার্থীদের আস্থা অর্জন করার জন্য? এটা প্রাথমিকভাবে ঠিক আছে। তারপরে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে তখন এটা যদি প্রয়োগ করা হয়, তাদেরকে কোনো হয়রানি না করা হয়, তাদের ওয়ারেন্ট বা পুলিশ তাদের বাড়ি বাড়ি না যায়, তাহলে এটা কার্যকরী হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ তো থাকবে যারা সক্রিয় অংশগ্রহণ করেছে হয়তো নাশকতা, এতে কোনো সন্দেহ নাই। তার কারণ আমার যেটা মনে হয় যে আমি দেখেছি যে তাদেরকে এক পর্যায়ে বলতে যে আমলাদের দুর্নীতি বন্ধ করতে হবে, তারপরে আমি দেখেছি তাদেরকে বলতে যে এটা সরকারকে এক্ষুনি করতে হবে, কিন্তু সরকারের তো ক্ষমতা ছিল না তখন, এটা তো কোর্টে ছিল, বিচারাধীন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলছে ধৈর্য ধরতে। সুতরাং এগুলো তো ফৌজদারি অপরাধ বোধ হয় না? কোনটা? আমলাদের দুর্নীতির বিচার চাওয়া না, এটা ফৌজদারি অপরাধ না, কিন্তু এটা মোটিভটা বোঝা যায় যে পিছনে কারা আছে, কারা বুদ্ধি দিচ্ছে, এটা কিন্তু সন্দেহ করা স্বাভাবিক। তো কিন্তু এই কারণে তো মামলা হতে পারে না, সেটার জন্য মামলা হবে না। কিন্তু আমি বলছি যে যারা যদি নাশকতার সাথে জড়িত থাকে তাহলে, আর আপনি যেটা বলছিলেন যে কীভাবে আস্থা হচ্ছে তাদেরকে আমার মনে হয় শিক্ষায় ফিরে আনা, তাদের কোনো মামলা টামলায় অ্যাটলিস্ট ডরমেন্ট রাখা, সেটা করলে তারা আসবে। আর একবার যখন আসে তখন কিন্তু ইচ্ছা করলে পট করে যে একটা আন্দোলন দানা বাঁধাতে পারবে সেটা পারবে না, এটা সময় লাগে। আর প্রথমবার যখন হয়, দ্বিতীয়বার আরও বেশি কঠিন হয়। আমার মনে হয় নমনীয়তা দেখাতে হবে, যেটা আইনমন্ত্রী বলছেন এটা প্রাথমিক,
এবং এটা ভালো বলেছেন আমি মনে করি। জি। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও তো বলছেন যে তাদের ব্যাপারে উদ্বিগ্ন, তাদেরকে যাতে অসুবিধা না হয়, তারা যাতে এসবের শিকার না হয়, ক্যাটাগরিক্যালি বলেছেন। এবং তাদের কাঁধে ভর করে যে অন্যরা সুবিধা নিচ্ছে। ক্যাটাগরিক্যালি হ্যাঁ বলছে যে অন্যরা এটা সুযোগ নেবে। তারপরে ক্যাটাগরিক্যালি উনি বলেছেন যে আদালতের রায়টা আসুক, তারপরে আমরা ব্যবস্থা নেব, এবং তাই নিয়েছে। তো সুতরাং এখন আর তাদের যে দাবি দেওয়া ছিল, দাবি পূরণ হয়ে গেছে। এখন যেটা দাদা বলছিলেন, একটাই দাবি থাকতে পারে যে যারা আহত নিহত হয়েছে তাদের, তা সেই ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত হলে তারপরে উল্লেখ করি যে আপিল বিভাগের রায়ের সময়ও স্পষ্ট বলা হয়েছে, প্রধান বিচারপতি বলেছেন, এবং লিখিত যে আদেশের কপি তাতেও আমরা পেয়েছি যে এই বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে যেন সরকার সব রকম সহায়তা করে এবং তাদের দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে যেন দায়ীদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হয়। এটা আপিল বিভাগের নির্দেশ এখানেও আছে। এবং বিচার বিভাগ তো স্বাধীন, এটা থিওরিটিক্যালি অ্যাটলিস্ট অবশ্যই স্বাধীন, কিন্তু মানুষ অনেক সময় প্রপাগান্ডা করে, অনেক কিছু বলে, কিন্তু এটা বহু বছর আগের দাবি। আমি দেখি যখন হিন্দু মুসলমানদের লখনৌ প্যাক্ট হয়েছিল 1916 সালে, সেই সময় কিন্তু যৌথ দাবির একটা ছিল বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা। সেই পৃথক হয়েছে কিন্তু আওয়ামী লীগের সময়। সুতরাং এর তো একটা পজিটিভ ইফেক্ট সার্টেনলি আছে, কোনো সন্দেহ নেই। এখন যদি সব কিছুতে সন্দেহ করলে তো হবে না, আস্থা রাখতে হবে প্রতিষ্ঠানের, সরকারের যে প্রতিষ্ঠান বা রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, আস্থা কিছুটা রাখতেই হবে। আর আমরা তো 16 কোটিরও বেশি, 17-18 কোটি মানুষ, এখানে নৈরাজ্য হলে মানুষ এরপরে কি খাবে, কিভাবে কৃষি উৎপাদন করবে, সার, কীটনাশক, অন্যান্য যে ইনপুট, সেটা তো ব্যাহত হবে। সুতরাং অটোমেটিক্যালি কিন্তু প্রোডাকশন লেস হবে। আমাদের 3 বছর কোভিড গেছে, তারপরে আরও অনেক বিষয় আছে, অর্থনৈতিক মন্দা সারা পৃথিবী ব্যাপী। সুতরাং এরপরে যদি এই ধরনের নৈরাজ্য কন্টিনিউ করে, তখন তো এখানে চুরি ডাকাতি বাড়বে, তার কারণ মানুষ কি খাবে, কি করবে। জি, উচ্চ আদালত রায় একটি কথা উল্লেখ করেছেন যে সরকারকে বলেছিলেন যে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে তাদেরকে ফেরানো, তারা যেন হেসে খেলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে। একই সাথে শিক্ষার্থীদেরও আহ্বান করেছিলেন। এটা আসলে আপিল বিভাগের তো চাওয়া, সরকার এখন পর্যন্ত আন্তরিকতা দেখিয়েছে, আর কি ফ্যাক্ট আছে? দেখেন, আমি বারবার বলছি, এটা এখন কিন্তু কোনো বিভাগের নির্দেশের ব্যাপার না, এটা একটা রাষ্ট্রীয় জরুরি অবস্থা এখন। কারণ আমি যে বলছি যে যেটা বলেন যে কৃষক শ্রমিক শুরু, আমি তো বলছি ইন্টারনেট না থাকলে আন্দোলনকারী শিক্ষার্থীরা আয় করতে পারবে না। ফ্রিল্যান্সারের হাজার হাজার ছেলে মেয়ে আমাদের ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত, যারা দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রা আয় করে, তা তাদের তো সেই ব্যবস্থা করতে হবে জন্য ইন্টারনেট চালু করার দাবি অনেক বেশি জোরালো। ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে ব্যবসায়ীরা বলেছে ইন্টারনেট চালু, কিন্তু আপনি যে বারবার বলছেন, একবার অন্তত আপনাদের প্রধানমন্ত্রী যেটা বলছেন যে মিসগাইডেড করা হচ্ছে, বা সরকার বলেছে যে উচ্চ আদালতের আদেশ আসলেই বাস্তবায়ন হবে, তাই করেছে, তারা তারপরেও আন্দোলন করেছে। এখনো তো তারা আন্দোলন থেকে সরে যাওয়ার না, আন্দোলন থেকে সরে যাওয়া, যেটা নজরুল ইসলাম খান বললেন, আন্দোলন শুরু হওয়ার পরে যেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, এটা তো তাদের হাতেও নাই, এটা তো তারাও বলছে। এবং তারা কতজন, তারা কি 12 জন, যে 12 জন বঙ্গভবনে গিয়ে সামরিক সচিবের কাছে স্মারকলিপি দিয়েছিল? তারা কি 4 জন যারা আইনমন্ত্রী সহ 3 মন্ত্রীর কাছে তাদের দাবিনামা পৌঁছে দিয়েছিল? তারা কি 300 জন? এটাও তো ঠিক না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠনটি আমরা শুনছি, তাদের কমিটির সংখ্যা কত? তাদের সঙ্গে কি আলোচনায় বসা উচিত? তারা কতজন? ফলে এইটাও কিন্তু এখন এগুলো পরিবেশ ঠিক করতে হলে এগুলো খুঁজে দেখতে হবে এবং তাদের সাথে বসা, তাদেরকে আবারও মিসগাইড করা বা শিক্ষার্থীদের হয়তো সেটা না কেউ না করবে। শোনেন, যারা ধ্বংস চায়, যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় দেশে বিদেশে, তারা তো চাইবেই মিসগাইড করতে। আমি আস্থা রাখি তারুণ্যের উপরে, যে তারুণ্য মিসগাইড হওয়ার সুযোগ থাকে, কিন্তু তারুণ্যরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেয়। আমি সেই জন্য তাদের প্রতি আস্থাবান। কেন দেখেন, যেটা 18 সালে হয়েছিল কোন রকম কোটা ছিল না। আমি তো মনে করি আন্দোলন হলো জন্যই আবার কোটা ফিরে পেল মুক্তিযোদ্ধারা। আন্দোলন হলো জন্যই আমার অনগ্রসর শ্রেণী, অনগ্রসর বলতে আমরা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা 1% পেল, আমার তৃতীয় লিঙ্গ 1% পেল, এবং তার সঙ্গে তো এখন এগুলো ছিল না 18 সালে। তার ফলে সেই আন্দোলন তো একটা, যদি আপনি অন্যভাবে ঘুরিয়ে বলেন, তার আন্দোলন তো একটা সুফল মুক্তিযোদ্ধারাই পেল না। কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান, সেটা তো আপনি অন্য তর্কের মধ্যে যাচ্ছেন। প্রথম 18 সালে বাতিল হওয়ার মধ্যে কি আর কেউ তো ছিল না? আপনি তো মুক্তিযুদ্ধ 71 সালে যাদের জন্য লাল সবুজের পতাকা পেয়েছি, তাদেরকে তো একটা সম্মান দেওয়া হলো, সেটুকু তো ছিল না।
তা সেই আন্দোলনে একটা সুফল ধরেন আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 0 হয়ে গিয়েছিল, সেটা সুফল ধরেন। আপনি তৃতীয় লিঙ্গের মানুষ এখন 1% হলেও পাবেন, অনগ্রসর শ্রেণী পাবে, তা সেটা সুফল হিসেবে ধরেন। তা আপনি ছাত্রদের সেটাকে বিজয় হিসেবে দেখেন, যে ছাত্রদের আন্দোলনের কারণেই মুক্তিযোদ্ধাদের এই সম্মান আবার প্রতিষ্ঠিত হলো আদালতের রায়ের মাধ্যমে এসে। তা আপনি সেটা ছাত্রদেরকে বাহবা দেন, তাদেরকে ধন্যবাদ দেন, তাদেরকে অভিনন্দন জানান। একই সঙ্গে আপনি আবার বসেন, আলোচনা করেন যে কি এখন কি চাই। এখন চাই আপনি যেটি বললেন, যেটা আইনমন্ত্রী একটু আপনি শোনালেন, দেখেন সিআরপিসি আমার থেকে নজরুল ইসলাম খান অনেক ভালো জানেন, উনি ম্যাজিস্ট্রেসি করেছেন। এখন শুধু এফআইআর বা এজাহার বা মামলা হয়েছে, এই মামলা তো তদন্ত হবে। তদন্তকালীন সময়ে তদন্তকারী কর্মকর্তারা চার্জশিট দেওয়ার আগে এজাহারভুক্ত আসামিকে বাদ দিতে পারে কিনা নজরুল ইসলাম খান? অবশ্যই পারে না। এমনকি চার্জশিটভুক্ত আসামি যিনি আদালতে আসামি হিসেবে যার বিচার শুরু হবে, সেই বিচার থেকেও তো সে রেহাই পেতে পারে যুক্তিতর্ক এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। ফলে আমি মনে করি একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে আইনমন্ত্রী সেটি কি বলেছেন, সবটা হয়তো মুখে খুলে বলেন না, কিন্তু উনি সেটাই মিন করেছেন যে এখানে অনেকগুলো পদ্ধতি ধাপ আছে যেখান থেকে নিরীহ, ধ্বংসের সঙ্গে যুক্ত, অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত তারা রেহাই পেতে পারে, যদি না তারা একদম সরাসরিভাবে কোনো চাক্ষুষ প্রমাণ, কোনো ছবি, কোনো একদম যে সামনে ছিল সে যদি প্রমাণ না দেয়, তাহলে কিন্তু তাকে বিচারের মাধ্যমে তার নিরীহ মানুষকে বা শাস্তির মাধ্যমে আপনি পথচারী হিসেবে আপনার নাম চলে আসতে, আপনার ছবি দেখা দিতে পারে, কিন্তু কেউ সাক্ষ্য দিল না যে আপনি এই অগ্নিসংযোগ করেছেন, পথচারী হিসেবে কিন্তু আপনার সিসি ক্যামেরায় আপনার নাম মানে ছবি আসতে পারে। ফলে সেগুলো পুঙ্খানুপুঙ্খ দেখতে হবে। আমি মনে করি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেটি দিয়ে একটি শান্তর জায়গায় গিয়েছে, যে কোনো আদালতে এই মামলাগুলো যখন উঠবে বিচারকরা সেটাও পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করবে এবং সাক্ষী প্রমাণ যখন দিবে আমাদের আইনজীবীরা তারা সেটাও তুলে ধরবে। ফলে আমি মনে করি এর মাধ্যমে দেশকে স্থিতিশীল করা, শিক্ষার্থীদের যে মানস জগতে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল সেটাকে মিনিমাইজ করা, এগুলো অনেকগুলো সুযোগ আমাদের সামনে এসেছে। সবার আগে দেশ যে শান্ত হলো, কালকে যে 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ থাকবে না, কালকে যে 11টা থেকে 3টা পর্যন্ত সরকারি অফিস আদালত চলবে, কালকে যে 2টা পর্যন্ত পুঁজিবাজার চলবে, কালকে যে ব্যাংক বিমা খোলা থাকলে মানুষের যে টাকার ক্রাইসিস হয়েছিল সেটি হয়েছে। আজকে কারণ বাজার এখানে অফিসের পাশে আপনাদের, সেখানে সবজির ক্রেতা নেওয়ার জন্য দাম কমে গিয়েছে, যেটা দাম বেড়ে গিয়েছিল। তাহলে সেগুলো যদি আস্তে আস্তে মিনিমাইজ হয়, আমি মনে করি এগুলো তো দাবির ব্যাপার, দাবি তো আলোচনা করে সেগুলো তো আগে তো হলো যে আপনি আগুন লাগানো বন্ধ করতে হবে। যদি আগুন লাগানো যদি বিটিভি পুড়ে যেতে না যেত, তাহলে তো 24 ঘন্টা বন্ধ না থাকলে আরও বেশি তথ্য হয়তো তখন দিতে পারতো। ডাটা সেন্টার পুড়ে না গেলে এই ইন্টারনেট বন্ধ হওয়ার দাবি তো আসতো না। ডাটা সেন্টার পুড়েছে কারা, আগুন দিয়েছে কারা? আমি মনে করি না যে কোনো শিক্ষার্থী যে সারাক্ষণ নেটে থাকে, যে সারাক্ষণ ফেসবুকে থাকে, যে সারাক্ষণ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে তার শিক্ষার্থীর সঙ্গে, তার সহকর্মীর সঙ্গে, তার বন্ধুর সঙ্গে যোগাযোগ করে, সেই রকম একজন শিক্ষার্থী কোনোদিন ডাটা সেন্টারে গিয়ে আগুন লাগাতে পারে না। আর ডাটা সেন্টার কোথায় আছে, ডাটা সেন্টার কোথায় আছে এটা জানে তারা, যাদের পরিকল্পনা ছিল যে কোনো সুযোগে দেশে হাঙ্গামা শুরু হলে আমি ডাটা সেন্টার আগুন দেব, তারা গিয়ে করেছে। যদি সাবমেরিন কেবল কেটে থাকে, আমার শিক্ষার্থী বন্ধুরা জানে না কোথায় মাটির উপর দিয়ে সাবমেরিন কেবল গিয়েছে। নিশ্চয়ই কেউ না কেউ খোঁজ রেখেছিল যে কোনো একটা দেশে কোনো একটা গোলমাল শুরু হলেই আমি ওটা কেটে দেবো, যাতে দেশটা বিচ্ছিন্ন হয়, কেন অস্থিতিশীল হয়। আপনি জানবেন যে আজকে আমাদের সর্বশেষ যদি খবর দেখেন যে ইউ আমাদের যে সংযুক্ত আরব আমিরাত, সেখানে আমাদের শ্রমিকদের ভিসা বন্ধ করে দিয়েছে। কেন? যে ওখানকার আইন লঙ্ঘন করে একটা আন্দোলন হয়েছে, তাদের সাজা হয়েছে, তার রেশ ধরে আমাদের শ্রমিকদের যাওয়ার নির্ধারণ। আমার এত বেকারের দেশ, যেই বেকারত্বের ক্ষোভ থেকে অনেক সাধারণ বেকার মানুষ, অনেক সাধারণ শিক্ষার্থী যুক্ত হয়েছিল, সেটা তো আরেকটার পথ রুদ্ধ হলো। তাহলে সেই আন্দোলন কি আমরা চাই? যে বিদেশে আমাদের শ্রমিক যাওয়া, আমাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে আমাদের শিক্ষার্থী ভাইদের বোনদের যাওয়া বন্ধ হোক, সেটা তো কোনো শিক্ষার্থী চায় না। আমি মনে করি নিশ্চয়ই আলোচনা করলে এবং পরিবেশ শান্ত হলে এটি হবে। এবং আমার শিক্ষার্থীরা আমার থেকে অনেক বেশি জানেন, আমার থেকে অনেক বেশি প্রযুক্তি বান্ধব, আমার থেকে অনেক বেশি সারা বিশ্বের খবর জানেন, তারা এই যুক্তিগুলো বুঝতে পারে। জনাব এনায়েত খান, শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা এই গত কয়েকদিনে 4টা পক্ষ স্পষ্ট দেখেছি। আন্দোলনকারী শিক্ষার্থীরা, আমরা দেখেছি সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা দেখেছি যারা দুষ্কৃতিকারী বলছি যাদেরকে, যারা তাণ্ডবলীলা চালিয়েছে, শিক্ষার্থী নয় কিন্তু সুযোগটা নিয়েছে, এবং আমরা যারা সাফারার সাধারণ মানুষ, ভুক্তভোগী, জিনিসপত্র পাচ্ছে না, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। এখন সরকার চাচ্ছে দুষ্কৃতিকারীদের আলাদা করে বাকি 3 পক্ষকে নিয়ে একসাথে মার্চ করতে। এটা কি সম্ভব হবে বর্তমান পরিস্থিতিতে? আমি তো মনে করি সম্ভব হবে, কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি অসাধারণ একজন ক্রাইসিস ম্যানেজার, প্রবলেম সলভ করতে পারেন। দ্বিতীয়
হচ্ছে এটা হতেই হবে। তার কারণ বাংলাদেশের যত আন্দোলন হয়েছে আমরা দেখেছি কিন্তু শেষ পর্যন্ত একটা সমাধান হয়েছে। তার কারণ এখানে কালেকটিভ উইজডম কিন্তু বেশ রিচ মানুষের। তৃতীয়ত আরেকটা জিনিস হচ্ছে, আমি মনে করি, আমার ধারণা যে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে ইন্টারনেট অল্প অল্প করে খুললে তখন ফ্লাডিং হবে অনেক কন্টেন্ট যেটা ইমোশনাল। হ্যাঁ, স্কুল খুলে বিশ্ববিদ্যালয় খুলে তারপরে এটা খুললে কিন্তু সমস্যা হতে পারে। এই ইমোশনাল সময়টা কেটে দেওয়ার পরপরই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে এবং ভিজিল্যান্ট থাকতে হবে যে তাদেরকে কেউ উত্তেজিত করছে কিনা, এবং তাদের সাথে ডায়লগ করা দরকার যে কোনো ভয় নেই, তোমরা ফিরে যাও, তোমরা লেখাপড়া করো। এটাই করতে হবে, তাহলে কিন্তু এটা সম্ভব এবং এটা হতেই হবে। এটা ছাড়া কোনো বিকল্প নেই, একটাই মাত্র বিকল্প, সেটা নর্মালাইজ করা, এবং সেটা হবে বলে আমার বিশ্বাস। তার কারণ আমি নিজে চোখে বিডিআর বিদ্রোহ দেখেছি, আর পাকিস্তান আমল থেকে তো আন্দোলন দেখে আসছি। তার কারণ আমি শহরে পড়তাম, আমার আব্বা আমাকে গ্রামে নিয়ে গিয়েছিল। তারপরে আমি একদিন আমার মামাতো বয়স, অল্প বয়স তো, চলে আসছি হঠাৎ। তখন দেখেছি যে কি, এরপর বিশ্ববিদ্যালয়ে তো উত্তাল সময়গুলোতে আমরা কাটিয়েছি। অর্থাৎ সরকারকে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সংলাপের একটা তাগিদ দিচ্ছেন শিক্ষার্থীদের সাথে। সরকারকে সবচেয়ে বড় জিনিস, মানুষ কেন মানুষ হয়েছে, দুইটা জিনিস, বাইপেডালিজম সেটা বলবো না, একটা হচ্ছে আর্টিকুলেট ল্যাঙ্গুয়েজ। সরকারে যারা আছেন ওনাদেরকে আর্টিকুলেট ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, এটা সবচেয়ে বড় জিনিস। দ্বিতীয়, এই আর্টিকুলেট ল্যাঙ্গুয়েজটা শিক্ষার্থীদের সাথে ডায়ালগের সময় ব্যবহার করতে হবে। তৃতীয় হচ্ছে মামলার বিষয়গুলো আইনমন্ত্রী যেটা বলছে সেটা কাজে দেখাতে হবে। তবে আমি একটা শর্তের কথা বলেছি আমার অভিজ্ঞতা থেকে, যে এই যে ইমোশনাল কন্টেন্ট আছে, গুলি, মারামারি, আহত, শেষ করব, এইগুলো স্লোলি ছাড়তে হবে। অনেক ধন্যবাদ প্রমোদ সাহেব, 30 সেকেন্ড সময় পাবো। আমি শুধু একটাই কথা বলবো, আসলে আপনি যে চার পক্ষ বলছেন, আমি আপনার সাথে দ্বিমত করি। আমি মনে করি পক্ষ এখন দুটা। একটা পক্ষ হলো দুষ্কৃতিকারী, যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, তারা সুযোগ পেলে আবার করবে, আর তার বাইরে সবাই আমরা এক। আমার শিক্ষার্থী, তাদের আন্দোলনকে আমরা ধারণ করি, সেজন্য হাইকোর্ট অর্ডার দিয়েছে, সরকার প্রজ্ঞাপন জারি করেছে। ফলে আর যারা আছেন সাধারণ মানুষ, অভিভাবকরা সহ, আমরা মনে করি আমরা সবাই এক, এবং সেই জন্য আমাদের নিজেদের মধ্যে আলোচনা হওয়া হচ্ছে যাতে কোনো প্রতিপক্ষ, দুষ্কৃতিকারী, ধ্বংসত্বকারীরা, রাষ্ট্রকে যারা অস্থিতিশীল করে, তারা যেন সুযোগ না পায়। সেজন্য আমরা সবাই এক পক্ষ। আমি মনে করি এখন দুই পক্ষ আছে, মানে শিক্ষার্থী, অভিভাবক এবং সেজন্য আমরা নিজেরা মানুষ এক, আমরা নিজেরা আলোচনা করব যে কীভাবে ওই দুষ্কৃতিকারীদেরকে ঠেকানো যায়। জি, অনেক ধন্যবাদ প্রমোদ সাহেব জনাব এবং এনায়েত খান দুজনকে। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে নিউজ আর এক্সট্রা যেখানে শেষ করছি। সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ভালো থাকবেন।